নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কি ভাবছেন যে কোথায় এসে দাঁড়িয়ে আছি, কিংবা নিজের চোখকে অবিশ্বাস করছেন? না, একদম তা নয়। আমরা দাঁড়িয়ে আছি যেই গাছের নিচে, সেই গাছটি হলো আমাদের সবার, শুধু বাঙালি কেন, বাঙালি ছাড়া, পশ্চিমবঙ্গবাসী ছাড়া, ভারতবাসী ছাড়া সারা বিশ্বের খাদ্য রসিকদের কাছে অতি লোভনীয় একটি ফল। আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ের আম্বুটিয়া টি এস্টেটের কাছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসেরি গ্রামে। এই কমলা বাগানে আমরা দাঁড়িয়ে শুধু যে ফল দেখব তাই নয়, এই ফলের চাষের কী কী সমস্যা আছে, কিভাবে তার সমাধান পাওয়া যায়, আরও কিভাবে চাষ করলে এই ফল আরও লাভজনক হয়ে উঠতে পারে, এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। চলুন আমরা জেনে নিই সব তথ্যগুলো। আমার সঙ্গে রয়েছেন এখন এই মুহূর্তে কমলা লেবু চাষ করেন সেরকম একজন চাষি। আসুন তার সঙ্গে আমরা কথা বলে এই চাষ সম্পর্কে কিছু কিছু তথ্য জেনে নিই। नमस्कार। नमस्कार। आपका क्या नाम है? दिलमाया छेत्री। वो कितना नाफा होता है कमला लेबू चाष करने के लिए? नाफा त त्यति अब कोही साल हुन्छ कोही साल हुँदैन। वो करीब करीब कितना होता है? 5,000, 5,000, 10,000, कोही साल 5,000, कोही साल 10,000, कोही साल 12,000। अच्छा, त्यति हुन्छ। ठीक है, बात करने के लिए धन्यवाद। আমাদের সঙ্গে আজ বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর রামপ্রসাদ সান্যাল, সহকারী কৃষি অধিকর্তা, প্রশাসন, কার্শিয়াং মহকুমা। ডক্টর রামপ্রসাদ বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমরা কথা বললাম একজন চাষি ভাই, চাষি বন্ধু আর কি, দিলমায়া ছেত্রীর সঙ্গে। তিনি আমাদের বললেন যে চাষ করছেন 40-50 বছর ধরে, 40 বছর ধরে চাষ করছেন। তো চাষ করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয় সেগুলো তো আমরা শুনবই। তার আগে যেটা চোখ চলে যাচ্ছে যে কমলা লেবুই কিন্তু রং ধরে গেছে, তাই এখন কি কমলা লেবু তোলার সময় হয়েছে? হ্যাঁ, কমলা লেবু সাধারণত তোলা হয় নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মধ্যেই, কখনো কখনো জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তোলা হয়। এরপরে আর কমলা লেবু গাছে রাখা যায় না। আচ্ছা, এই যে কমলা লেবু তোলার সময় কোনো বিশেষ নজরদারি দরকার হয় যে কিভাবে তুললে ফলটা ভালোভাবে সংরক্ষণ করা যাবে বা বাজারে পাঠালে যে অনেক দিন পর্যন্ত রাখা যাবে, কোনো সতর্কতা দরকার হয় কি? হ্যাঁ, কমলা লেবু তোলার সময় একটা জিনিসই লক্ষ্য রাখা দরকার, যে ফল হাত দিয়ে তুলতে হবে এবং ফলটা তোলার সময় একটু ঘুরিয়ে তুলতে হবে। মোচড় দিয়ে। কেন কি, আমরা যদি টেনে তুলি তাহলে যে কমলা লেবুর বোটার যে অংশটা লেগে আছে ফলের সাথে, সেখানে একটা ক্ষত সৃষ্টি হবে এবং সেই ফলটা কিন্তু আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারবো না। এটা সহজেই কয়েকদিনের মধ্যেই পচে যাবে, একটা ছত্রাকের সংক্রমণ হবে এবং পচে যাবে। তো সেই দিকটাই লক্ষ্য রাখতে হবে। তো এখানকার যারা চাষি ভাই বা যে সমস্ত দক্ষ শ্রমিক আছেন, তারা কিন্তু এই কাজটা জানেন এবং ভালোভাবে করেন আর কি। আচ্ছা, একটা কমলা লেবু গাছ তো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, তো একবার ফল তুলে নিলেই তো আর শেষ হয়ে গেল না। তো যাতে কমলা লেবু গাছটা ফল তোলার পরেও ভালো থাকে, সামনের বছরও যাতে ভালো ফল দিতে পারে, সেজন্য ফল তোলার পরে কি কোনো পরিচর্যার দরকার হয়? হ্যাঁ, কমলা লেবুর নিশ্চিত একটা পরিচর্যার দরকার আছে। কারণ কি, কমলা লেবু এটা বুঝতে হবে, কমলা লেবু বহুবর্ষজীবী একটা গাছ এবং প্রায় 50 বছর পর্যন্ত ফল দেয় এবং খুব ভালোভাবে ফল দেয়। তো তার জন্য নিয়মিত একটা পরিচর্যার দরকার। বিশেষ করে এই ফল উঠিয়ে নেওয়ার পর, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথমত, যে শুকনো ডালপালা বা রোগাক্রান্ত যে সমস্ত ডালপালা আছে সেগুলিকে ছেটে দিতে হবে। ছেটে দেওয়ার পর 1% বর্জ্য মিশ্রণ, যেটা 100 গ্রাম নীলতুতু বা কপার সালফেটের সাথে 100 গ্রাম চুন সঙ্গে 10 লিটার জল মিশিয়ে আমরা সেটা প্রস্তুত করতে পারি এবং এইরকম একটি মিশ্রণে দিয়ে আমরা দুটো গাছকে পুরোপুরি ভিজিয়ে দিতে পারি। সেই কাজটা করতে হবে। এইবার যদি এটা চাষি ভাইরা না করতে পারেন, তাহলে বাজার থেকে ওনারা কিনে নিতে পারেন যে কপার অক্সিক্লোরাইড যে ছত্রাকনাশক ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে 4 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে পুরো গাছটাকে ভিজিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয়ত,
প্রত্যেকটা গাছের ঠিক গোড়া থেকে 1 মিটার উঁচু পর্যন্ত বর্দো পেস্ট বানাতে হবে। সেক্ষেত্রে 1 কেজি চুন, 1 কেজি নীলতুতু বা কপার সালফেট বা আমরা বাংলায় যেটা নীল বলি, সেটা 10 লিটার জলের সাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে এবং সেই মিশ্রণ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়া থেকে 1 মিটার উঁচু পর্যন্ত জায়গা ভালোভাবে লিপে দিতে হবে বা পেইন্ট করে দিতে হবে। তো এটা করার কতগুলো করলে আমাদের যে চোপ নিষ্কিনি বিমারি, এই পাহাড়ি অঞ্চলে বয়স্ক গাছে যেটা রোগটা হয় সেই রোগটা আসবে না, বা যে গাছে আসেনি সেই গাছে আর আসার কোনো সম্ভাবনাই থাকবে না। এই কাজটা বর্ষে মানে প্রত্যেক বর্ষে 2 বার করতে হবে। প্রথমটা হচ্ছে ঠিক এখনই এই ফল উঠানোর পরেই, আর আরেকটা করতে হবে ঠিক বর্ষার পরেই, অর্থাৎ সেটা সেপ্টেম্বর মাসেই আমরা করতে পারি। সেপ্টেম্বর মাসে যদি করি, আর একটা ধরা যাক এই ফেব্রুয়ারি মার্চে আমরা করে দিলাম, সেই কাজটা করতে হবে। আচ্ছা, এর সঙ্গে কি আর্দ্রতার কোনো সম্পর্ক আছে? যে বর্ষার পরে বলছেন, তাহলে কি এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য? হ্যাঁ, এই রোগটার যে প্রকাশটা হয় কিন্তু বর্ষাকালে, যখন পাহাড়ি অঞ্চলে খুবই বৃষ্টি হয় এবং এই বৃষ্টির জন্যই কিন্তু এই রোগটা ছড়ায়, বৃষ্টির জলের সাথে সাথে ছড়ায়। তো তার জন্য আরো কয়েকটা পরিচর্যা করা দরকার, যে বাগানে জল যেন না দাঁড়ায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। একটা নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো রাখতে হবে। বাগানে জল পড়লো এবং সেই জল দ্রুত সরে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। এটা যদি করে, তাহলে এই যে গামোসিস বা চোপ নিষ্কিনি যে বিমারি যেটা বলা হলো রোগ, সেটা কিন্তু আসবে না। তো এর সাথে সাথে আরো করতে হবে, এখানে অনেকগুলি গাছ দেখলাম যে গাছগুলি অর্থাৎ চোপ নিষ্কিনি বা গামোসিস রোগে কিন্তু আক্রান্ত হয়ে রয়েছে। তো সেই আক্রান্ত অংশটা একটা ধারালো চাকু দিয়ে সেটা পরিষ্কার করে সেখানে কিন্তু বর্দো পেস্ট দিয়ে পেইন্ট করে দিতে হবে। সেই কাজটা কিন্তু করা দরকার। এর সাথে সাথে ফেব্রুয়ারির মধ্যেই আমাদের সার প্রয়োগটা করতে হবে। হ্যাঁ, তো তার জন্য ফলন্ত গাছে 40 থেকে 50 কেজি গোবর সার, পচানো গোবর সার, সঙ্গে ইউরিয়া 450 গ্রাম, 600 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 350 গ্রাম মিউরেট অফ পটাশ, এটা এবং সঙ্গে 1 কেজি নিমকোপিনা, যেটা এখানে নেপালি ভাষায় বলা হয়, অর্থাৎ আমরা বলি নিম কেক, হ্যাঁ, নিম খোল, সেটা প্রয়োগ করতে হবে। গাছের গোড়া থেকে 2 ফিট দূরে বৃত্তাকার রিং বানিয়ে সেখানে প্রয়োগ করতে হবে। এই সার প্রয়োগ করার পরেই জলসেচ একটা দেওয়া দরকার, এবং জলসেচ দেওয়ার পরেই করতে হবে কি, শুকনো ঘাস পাতা দিয়ে মাটিটাকে ঢেকে দিতে হবে, কারণ এখানে জলের কিন্তু একটা সমস্যা রয়েছে। তো এটা করলে জলটা মাটিতে যে ময়েশ্চার যেটা, সেটা সঞ্চিত থাকবে দীর্ঘদিন এবং গাছটা ভালোভাবে বাড়বে। আমরা কমলালেবু চাষ নিয়ে অনেক বিস্তারিতভাবে তথ্য জেনে নিলাম ডক্টর রামপ্রসাদ সান্যালের কাছ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের রাজ্যে ভোজ্য তেলের যে চাহিদা, সেই তুলনায় যোগান অত্যন্ত স্বল্প। ফলে এই যোগানের সমতা রক্ষার্থে আমাদের বাইরের রাজ্যগুলি থেকে